স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু। এবার জানাবো খবরের বিস্তারিত। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য রোডম্যাপের আবারও দাবি জানিয়েছে বিএনপি। দলটির আহ্বান, কোনো উছিলায় যেন নির্বাচন বিলম্বিত না হয়। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে জানিয়ে বিএনপির নেতারা বলেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন প্রতিটি বিষয় একে অপরের থেকে আলাদা। তাই সকল সংকট সমাধানের প্রধান উপায় নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। শনিবার বিএনপি সহ কয়েকটি দলের সঙ্গে একরকম হঠাৎ করেই বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে সন্ধ্যা 7:30টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বৈঠকে বিএনপি 6টি পয়েন্টে বেশ কিছু প্রস্তাব তুলে ধরে, যার মধ্যে রয়েছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ ও উপদেষ্টা পরিষদের পুনর্গঠন। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে বলেও বিএনপির লিখিত প্রস্তাবে ছিল, যেখানে বলা হয়েছে বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরং প্রথম দিন থেকেই সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে দলটি। বৈঠক শেষে রাত 8:30টার দিকে বের হয় বিএনপির প্রতিনিধি দল। দলনেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তুলে ধরেন বৈঠকের বিস্তারিত। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। যে কোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র উপস্থিত হবে। আলোচনায় সংস্কার, বিচার ও নির্বাচন প্রসঙ্গ থাকলেও নির্বাচন বিষয়টি বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানান অন্য নেতারা। সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেন না। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসে। বৈঠকে বিএনপি সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে নেতারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2জন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। আমরা প্রতিক্রিয়া জানানোর দরকার না, ওনারা প্রেস সেকশন কি বলে তারপর আমরা প্রতিক্রিয়া দেব। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে দেশের অনিশ্চয়তা দূর করতে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার এবং নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির। আর ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা জানান তারা। দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে শনিবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। বৈঠক শেষে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, প্রধান উপদেষ্টার কাছে মূলত 2টি বিষয় স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন তারা। আমরা বলেছি 2টা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে। আপনি যে সময়সীমা দিয়েছেন, এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর 2 নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। যদি সংস্কার শেষ হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে। জানান তারা কোনো উপদেষ্টার পদত্যাগ চাননি। তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা ভালো দেবে। আমরা কারোই কোনো পদত্যাগ চাইনি। প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থনও ব্যক্ত করেন জামাত আমির। তিনি গভীর মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের এটা আস্থা হয়েছে যে তিনি বিষয়টাকে ইতিবাচকভাবে নিয়েছেন। এরপর যমুনা থেকে বের হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইসির পুনর্গঠন চেয়ে আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান। জুলাই মাসের মধ্যে জুলাই সনদের দাবিও জানান তিনি। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে। আমরা বলেছি যে বিচারটাও কবে শেষ হবে, কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা, সেটারও একটা সুনির্দিষ্ট
পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে। শেখ হাসিনার আমলে হওয়া সব জাতীয় ও আঞ্চলিক নির্বাচন বাতিলের দাবি জানায় এনসিপি। উনি যাতে দায়িত্বে থাকেন, দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপি, জামায়াত ও এনসিপির পর দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা অন্যান্য দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস এবং নিজামে ইসলামী পার্টির শীর্ষ নেতারা এই বৈঠকে অংশ নেবেন। ধারণা করা হচ্ছে বৈঠকে সংস্কার, নির্বাচন এবং স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেবেন এসব দলের নেতারা। শনিবার দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই বৈঠক আহ্বান করেন। বিদ্যুতের অসহনীয় লোডশেডিং নেই বলে দাবি করলেন জ্বালানি উপদেষ্টা, তবে স্বীকার করেছেন গ্যাস সংকটের কথা। তাৎক্ষণিক সমাধান হিসেবে সরকার এলএনজি আমদানি বাড়িয়েছে বলেও জানান তিনি। আর দীর্ঘমেয়াদী সমাধানে চেষ্টা চলছে কূপ খনন এবং নতুন গ্যাস অনুসন্ধানের। তবে বিশ্লেষকরা মনে করেন এতে কাটবে না সংকট, বরং শিল্প উদ্যোক্তাদের বিকল্প ভাবার পরামর্শ দিচ্ছেন তারা। দেশে এখন বিদ্যুতের গ্রাহক প্রায় 4,82,00,000 লাখ। আবাসিক, শিল্প ও বাণিজ্যিক মিলিয়ে গরম মৌসুমে গড়ে বিদ্যুতের চাহিদা ছাড়িয়েছে 17,000 মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সংকটে চাহিদা মতো করা যায় না উৎপাদন। এতে করে ঘাটতি মেটাতে প্রতিদিন করতে হয় লোডশেডিং। শিল্প কারখানায় বিদ্যুৎ বিভ্রাট ভয়াবহ আকার ধারণ করলেও উপদেষ্টার দাবি অসহনীয় লোডশেডিং নেই এবার। বিদ্যুতের কোনো অসুবিধা নাই, এতে বিদ্যুৎ যে বলছে এটা ঠিক না। বিদ্যুতের তো কোনো লোডশেডিং নাই, 50-60 মেগাওয়াট অল ওভার দ্য কান্ট্রি, ওইটা ফ্যাকচুয়াল না। এদিকে বিদ্যুতের পাশাপাশি তীব্র গ্যাস সংকটে নাকাল শিল্প কারখানাগুলো। সংকটের কথা স্বীকার করে তার সমাধানে অনুসন্ধান বাড়ানোর কথা জানান জ্বালানি সচিব। আমাদের গ্যাস সরবরাহ কম, কারণ হচ্ছে এলএনজি কেনার আমাদের সামর্থ্য নাই, এটা ক্লিয়ার। পরিকল্পনা হচ্ছে আমরা ল্যান্ড বেস টার্মিনাল করতেছি, সমুদ্র ফিশারি করতেছি, গ্যাস উত্তোলন করতেছি, কূপ খনন করতেছি, ড্রিলিং এ যাচ্ছি, হিউজ। কিন্তু এটা তো লং টার্ম প্রজেক্ট। জ্বালানিতে কোনো কাজই 1 বছরে হয় না, এটা লং টার্ম লাগে। আর উপদেষ্টা বলছেন তাৎক্ষণিক সমাধানে বাড়ানো হয়েছে এলএনজি আমদানি। আমরা যে অতিরিক্ত কার্গো এলএনজি ইম্পোর্ট করছি সেটা আসবে, সেটা আসলে এটা ইমপ্রুভ করবে আর কি, সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করবে। আরো 3টা আনবো, আরো 4টা আনবো, তারপর দেখি যদি তাতেও যদি ইমপ্রুভ না করে তাহলে আরো এক্সট্রা আনবো। তবে তাতে সংকট পুরোপুরি কাটবে না বলে মত বিশ্লেষকদের। এই জ্বালানি সংকটটি সহসা মিটবে না। আমদানিকৃত এলএনজি দিয়েও এই সংকটটি মেটানো সম্ভব না, কেননা এই পরিমাণ আর্থিক সামর্থ্য সরকারের এই মুহূর্তে নেই। আমার মনে হয় যে শিল্প খাতের উদ্যোক্তাদেরকে এই ক্রাইসিস ম্যানেজমেন্টে যেতে হবে এবং দ্রুততম সময়ে তারা যদি তাদের নিজস্ব অবকাঠামোতে নবায়নযোগ্য জ্বালানিতে যেতে পারেন, কিছুটা হলেও বিদ্যুতের সরবরাহ পেতে পারেন, যেটা সামগ্রিক চাহিদার হয়তো 20-30% হতে পারে। এদিকে উপদেষ্টা জানিয়েছেন গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুতের উৎপাদনও। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে তাই সরকার বাধ্য হয়েই বাড়িয়েছে চড়া দামের তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতিশ্রুতি দিয়েও শিল্প কারখানায় চাহিদা মতো গ্যাস বিদ্যুৎ দিতে পারছে না সরকার। শিল্পোদ্যোক্তারা বলছেন তীব্র জ্বালানি সংকটে পণ্যের উৎপাদন ব্যয় বাড়ছে 5-10%। পাশাপাশি কমছে কারখানার উৎপাদন সক্ষমতাও। প্রতিশ্রুত জ্বালানি দিতে ব্যর্থ হওয়ায় এবার সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন শিল্প মালিকরা। রপ্তানিমুখী এসব পণ্য উৎপাদনে অপরিহার্য জ্বালানি গ্যাস। স্টিম আয়রনের এই কাজে গ্যাসের চাপ দরকার হয় অন্তত 10 psi। এর সঙ্গে প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎও। রেজিস্ট্রার খাতার তথ্য অনুযায়ী গাজীপুরের এই কারখানায় গত 7 দিনে প্রায় 10 ঘন্টা বিদ্যুৎ ছিল না, আর গ্যাসের চাপ ছিল মাত্র 2 থেকে 3 psi।
উদ্যোক্তারা বলছেন, চাহিদা মতো জ্বালানি না মেলায় কারখানা সচল রাখতে নির্ভরতা বাড়ছে ডিজেল চালিত জেনারেটরে, বাড়ছে জ্বালানি ব্যয়। আয়রন চালাতে হলে আমাদের বয়লারটা অপরিহার্য। তো বয়লার আমরা যখন ঠিকমতো চলে না, তখন সকালের সেশনে আমাদের এই কাজ কিন্তু অনেক ইন্টারাপ্ট হয়। বাইরের চাহিদা মোতাবেক অন টাইম শিপমেন্টের যে একটা প্ল্যান থাকে, সেটা আমরা মিট করতে পারি না। প্রতিশ্রুত জ্বালানির অভাবে ব্যয় বৃদ্ধির পাশাপাশি বাড়ে পণ্যের অপচয়ও। যখন বিদ্যুৎ চলে যায় তখন কম্প্রেসার অফ হয়ে যায়, কম্প্রেসার অফ হয়ে গেলে দেখা যায় ড্রেন লাইন দিয়ে পানি আউট হয়ে যায়, ফলে দেখা যায় যে ওই মালটা আমাদের আবার নতুন করে ওয়াশ করতে হয়, আবার নতুন করে কেমিক্যাল ইউজ করতে হয়। ডিজেল দিয়ে ব্যাকআপ দিলে তো আমাদের স্টিম ভালো হয় না, প্রোডাকশন লস হয়, এটা জন্য কোম্পানিরও তো ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের। গ্যাস না থাকার কারণে আমরা ঠিকমতো স্টিম পাচ্ছি না, যেখানে একবার চাপ দেবো সেখানে 4 বার চাপ দিতে হচ্ছে, কারণ বাইরে তো কোনো খারাপ প্রোডাক্ট নেবে না। উদ্যোক্তাদের অভিযোগ, চাহিদা মতো সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়ে দফায় দফায় দাম বাড়ালেও জ্বালানি সংকট দূর করতে ব্যর্থ সরকার। দাম বেশি দিচ্ছি অথচ আমাদের অল্টারনেটিভ ফুয়েল ব্যবহার করতে হচ্ছে, আমাদের ডিজেল ব্যবহার করছে, যেটা আমাদের উৎপাদন ক্ষমতা, উৎপাদন খরচ প্রায় 10 গুণ বেড়ে যায়। আমাদের জ্বালানির কারণে আমাদের প্রোডাকশন ব্যাহত হচ্ছে, সেটুকু সময়ের জন্য আমরা সরকারের কাছে একটি ইনসেন্টিভ বা ক্ষতিপূরণমূলক ব্যবস্থা দায়ী করি, যাতে করে একটি অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি হবে এবং দুপক্ষই আমরা লাভবান হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কারণ জ্বালানির অনিশ্চয়তায় নতুন বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন উদ্যোক্তারা, যার পরিপ্রেক্ষিতে আশঙ্কাজনক হারে কমছে শিল্পে মূলধনী যন্ত্রের আমদানিও। আমরা কি জন্য ইনভেস্টমেন্ট করবো আমাদের যদি জ্বালানি না থাকে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, গাজীপুর। 10 দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিকদের আধাবেলা ধর্মঘট চলছে। ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। সিরাজগঞ্জে পেট্রোল পাম্প বন্ধ এবং ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকায় বন্ধ রয়েছে ট্যাঙ্ক লরি। বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে উত্তরবঙ্গের 16 জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুরেও সরবরাহ করা হয়। এদিকে খুলনার তেল ডিপোতেও বন্ধ রয়েছে তেল উত্তোলন। তাই বর্তমানে বাজার রাস্তায় গেলে পুলিশ ধরে, কাগজপত্র থাকাকালীন গাড়ির কেস দেয়, টাকা পয়সার দাবি করে। এই জন্য আমাদের মনে করেন পাম্প শ্রমিক মালিকরা, গাড়ির মালিকরা সবাই এটা দাবি দিচ্ছে। রংপুর থেকে আসছে, এসে তো দেখি যে ধর্মঘট, দাবিগুলো সরকার মানে নিত, তাড়াতাড়ি গাড়িগুলো ছেড়ে দিত। 10 দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিকদের আধাবেলা ধর্মঘট চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আপনি তো ডিপোতে আছেন, সেখান থেকে তেল উত্তোলন এবং বিপণনে কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন। তেল উত্তোলন ও বিপণনের তো প্রভাব পড়েছেই, বলা যায় যে খুলনার যে 3টি তেল ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টি তেল ডিপোর সামনে একেবারে বলা যায় যে একেবারে ট্যাঙ্ক লরির যে সিরিয়াল পড়ে আছে এবং এই সিরিয়াল শুধুমাত্র তেল উত্তোলনের জন্য এবং থমকে আছে ট্যাঙ্ক লরি যারা রয়েছে সেগুলো এই ধর্মঘটকে কেন্দ্র করে, যার কারণে যে এখানটায় উত্তোলন ও বিপণন তো আটকে গিয়েছে, যার কারণে যে শুধুমাত্র যে বেলা 2টা নাগাদ যদি ধর্মঘট শেষ হলেও কিন্তু অপেক্ষা করতে হবে। 2টার থেকে এখান থেকে এই ডিপো থেকে তেল উত্তোলন করে ট্যাঙ্ক লরি সেখান থেকে কিন্তু পাম্পগুলো সরবরাহ করবে, যার কারণে যে একটা বড় যে একটা দুর্ভোগ, সে দুর্ভোগ থাকছে। এবং এখানটায় জানেন যে খুলনা বিভাগের যেমন 10টি জেলা, পার্শ্ববর্তী যে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে 4টি জেলা, মোট 14টি জেলার যে তেল রয়েছে সে তেল কিন্তু এখান থেকে সরবরাহ হয়ে থাকে, যার কারণে জ্বালানিতে সরবরাহ সেটা বিভাগ পার্শ্ববর্তী ফরিদপুরে যে রয়েছে সেখানে কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে যে প্রভাব তো পড়ছে এবং দুর্ভোগের যে বিষয়টা রয়েছে, বিশেষ করে এখান থেকে বিভাগ এবং ফরিদপুরের যে সকল ট্যাঙ্ক লরির শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং সকাল থেকে তাদের কথা ছিল যে তেল সরবরাহ উত্তোলন করে তারা কিন্তু গন্তব্যস্থান নির্দিষ্ট জেলায় ফিরে যাবেন, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, কারণ যে এই ধর্মঘটের কারণে তারা কিন্তু সকাল থেকে লাইন দিচ্ছেন ও লাইনের অপেক্ষায় আছেন যে কখন এই ধর্মঘটের শেষ হবে। ধর্মঘট শেষ হলে তাদের কিন্তু যে তেল যে উত্তোলন সে উত্তোলন হবে, যার কারণে যে আমরা কথা বলেছি এখানটায় যারা আছে, যারা কিন্তু যে 10 দফা দাবি, সেই দাবির মধ্যে রয়েছে যেমন যে কমিশন বৃদ্ধি, অনুরূপভাবে যে শ্রমিক নির্যাতন বিভিন্ন জায়গায় সেই নির্যাতন এবং ট্যাঙ্ক লরির যে শ্রমিক যারা রয়েছে তাদের যে লাইসেন্স নবায়নের যে বিষয়গুলো সেই দাবিগুলো যৌক্তিক বলছে, যার কারণে যে দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা যে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের মধ্যে না দাবি পূরণ না হয় যে ধর্মঘট পালন করছে, পরবর্তী আরও কঠোর কর্মসূচির কথা বলেছেন, এখানে আন্দোলনরত না। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।
তীব্র গ্যাস সংকটে বিপাকে চট্টগ্রামের শিল্প উদ্যোক্তারা। বন্দর নগরীতে দৈনিক 350 মিলিয়ন ঘনফুটের বিপরীতে গ্যাসের সরবরাহ মিলছে মাত্র 250 মিলিয়ন ঘনফুট। আর এতে করে বেশিরভাগ সময় বন্ধ থাকছে মিল কারখানা। রপ্তানি আদেশ মেটাতে শিল্প মালিকরা নির্ভর করছেন বিকল্প জ্বালানিতে। এতে করে বাড়ছে উৎপাদন ব্যয়, লোকসান হচ্ছে উদ্যোক্তাদের। বন্দর নগরী চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে শিল্প কারখানা আছে 3000-এরও বেশি। এসব কারখানা সহ আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে সব শ্রেণীর গ্রাহকের চাহিদা মেটাতে চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের প্রয়োজন পড়ে 312 মিলিয়ন থেকে 350 মিলিয়ন ঘনফুট গ্যাস। কিন্তু এর বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 250 মিলিয়ন ঘনফুট। প্রতিদিনের ঘাটতি প্রায় 80 থেকে 90 মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাস সংকটে রড, স্টিল, সিমেন্ট, জাহাজ ভাঙ্গা, ঢেউটিন ও পোশাক শিল্প কারখানার মতো প্রায় 1200 ভারী শিল্প প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। সংকট নিরসনে এলএনজি আমদানি বাড়ানোর তাগিদ শিল্প মালিকদের। পর্যাপ্ত গ্যাস নাই, গ্যাসের যে চাপ থাকার কথা ছিল সেটাও কিন্তু পর্যাপ্ত নয়, এবং গ্যাসের যে কোনো কারণে যদি এলএনজি বন্ধ হয়ে যায় তাহলে পুরো চিরকম ডার্ক আউট হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আগামী 5-10 বছর আমাদেরকে এলএনজির উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। তাইলে এলএনজি পর্যাপ্ত এলএনজি আমাদের মজুদ থাকতে হবে। কিছুক্ষণে বেসার আসছে, কিছুক্ষণ কমতেছে, তখন আপনার ফ্যাক্টরিতে আয়রনিং করা, অন্যান্য ফিনিশিং করা, এই কাজকর্মগুলো এখন ব্যাহত হচ্ছে। 50% সম্পন্ন না করতে পারলে আমি পেপার মাল যদি তৈরি করতে না পারি, আমি জাহাজ টাইমলি উঠাতে পারবো না। প্রাকৃতিক গ্যাসের ঘাটতি মেটাতে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল দিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয় আমদানি করা গ্যাস। ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে এলএনজি সরবরাহ কমলেই গ্যাস সংকট তীব্র হয়, আর এজন্য পেট্রো বাংলাকে দুষছেন তারা। এগুলো নির্ধারণ করে মিনিস্ট্রি থেকে, আর এইটা কোনটা চলবে না চলবে সেটা বিডিবি যেমন তারা নির্ধারণ করে যাদের কোন পাওয়ার প্ল্যান্ট চালাবে, আর প্রেসিডেন্সি নির্ধারণ করে যে কোন সার কারখানাগুলো চলবে। শিল্প মালিকদের অভিযোগ, গ্যাস সংকটে কমেছে প্রায় সব কারখানার উৎপাদন। এছাড়া চট্টগ্রামের 2টি সার কারখানার মধ্যে গ্যাস সংকটে বন্ধ রাখা হয়েছে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL উৎপাদন কার্যক্রম। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে আজ থেকে অবস্থান ধর্মঘট, জেটি ও সড়ক অবরোধের ডাক দিয়েছে শ্রমিক দল। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে শনিবার বেলা 11টার পর বন্দর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভা থেকে আজকের কর্মসূচি ঘোষণা করা হয়। সকাল থেকে বন্দরের প্রতিটি গেটে অবস্থান ধর্মঘট এবং সোমবার বন্দরের জেটি ও সড়ক অবরোধের ঘোষণা দেন নেতারা। বিদেশি অপারেটরের হাতে বন্দর তুলে দেয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন বক্তারা। আজকে আমরা শুধুমাত্র আমাদের এনসিটি সিসিটি যাতে প্রাইভেটাইজেশনে না যায়, এর কোনো বিকল্প আমাদের কাছে নাই। আমরা আমাদের এই দাবির জন্য যা যা করতে হয় সকল কর্মসূচি আমরা দিব। আমাদের আন্দোলন চলবে চট্টগ্রাম বন্দর প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে থেকে যতক্ষণ পর্যন্ত সরকার সরে না আসে, এতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। নানা আয়োজনে দেশ জুড়ে উদযাপন করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে কবির পরিবার। শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা। সেখানে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন, সেখানে নজরুল আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমরা দ্রোহের সময়, আমরা অত্যাচারীর শৃঙ্খল ভাঙতে, আমরা হাসতে হাসতে তার গান গাইতে গাইতে আমরা কারাগারে গেছি, আমরা মিছিলে গেছি, আমরা তার গান গাইতে গাইতে আমরা স্লোগান দিয়েছি। তাই আমাদের সকল সময়, আবার শান্তির সময় আমরা তার গানে উদ্বুদ্ধ হয়েছি। প্রেম, প্রকৃতি, ভালোবাসা, এমনকি আমাদের যে ধর্মীয় উৎসব, প্রত্যেকটি ক্ষেত্রে মানে আমাদের জাতীয় জীবন, ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে কাজী নজরুল জাতীয় কবি আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমাদেরকে আনন্দিত করেন, আমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার।
অজিত, এ পর্যন্ত কারা কারা শ্রদ্ধা নিবেদন করেছেন? কবির জন্মদিনে কি বলছেন সাধারণ মানুষ, জানাবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা কিন্তু ৬:৩০ তারা অপরাজয় বাংলার পাদদেশ থেকে তারা কিন্তু একটা শোভাযাত্রা নিয়ে কিন্তু এখানে সর্বপ্রথম তারা কিন্তু এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে যে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে যেই কবির যে সমাধিসৌধটা রয়েছে সেখানে তারা আসছেন। এখানে তারা আসলে এসে তারা এখানে এসে সূরা পাঠ এবং মুনাজাত করেছেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ তিনি যেটি বলেছেন সেটা যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আসলে স্বাধিকার আন্দোলন থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে বাঙালি জাতির অনুপ্রেরণা ছিল। তার কবিতা, তার লেখনী, তার উপন্যাস, তার গল্প, নাটক, প্রতিটা পরতে তার প্রতিটা লেখনীর মাধ্যমে বাঙালি জাতি প্রতিটা সংগ্রামে, প্রতিটা আন্দোলনে সে উদ্দীপনা পেয়েছে, উজ্জীবিত হয়েছে তার সেই লেখনীর মাধ্যমে। তার সাম্য, সম্প্রীতি, মানবতার যে লেখনী ছিল সেই লেখনীর মাধ্যমে তিনি একটা বিষয় আমাদেরকে বলেছেন যে আগামী একনেক সভায় যদি জাতীয় কবির আগামী একনেক সভায় পাশ হলে জাতীয় কবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলের নামকরণ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর এরপরই কিন্তু সকাল 7টার দিকে কিন্তু এখানে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এসে এমনকি অন্যান্য নেতৃবৃন্দ সহ এখানে আসেন, এসে কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তারপর তিনি আমাদের সাংবাদিকদের সাথে কথা বলেন। সাংবাদিকদের সাথে তিনি যেটা বলেছেন যে কাজী নজরুল জাতীয় কবি ইসলাম তার অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনায় কিন্তু এই যে জুলাই যে গণ অভ্যুত্থান সেটা কিন্তু একটা অনুপ্রেরণা, অন্যতম একটা উৎস ছিল। তার লিখনী, তার বিভিন্ন তার লিখনী থেকে শুরু করে তার কবিতা, তার যে উজ্জীবনা করার যে বিভিন্ন ক্ষেত্রগুলো সেগুলো থেকে আসলে কিন্তু বাঙালি জাতি কিন্তু উজ্জীবিত হয়েছে। এরপরে আমরা দেখতে পেরেছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসছেন, বাংলা একাডেমির পরিচালক এসছেন, তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিবারের লোকজনও কিন্তু এখানে আসেন, তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে কবিকে আসলে ফুলেল শ্রদ্ধায় কিন্তু তারা আসলে স্মরণ করছে, সূরা পাঠ, মুনাজাত এবং কবির আত্মার প্রতি শ্রদ্ধা তারা আসলে নিবেদন করেছেন বিভিন্নভাবে। তারা তো সকাল এখন যদিও একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লোকজন কিন্তু আসলে এখানে একটু কমে যায়, তারা কিন্তু আসলে তারপরেও এখনও কিন্তু বিভিন্ন দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখনও এখানে আসছেন। তারা পর্যায়ক্রমে কিন্তু তারা ফুল দিয়ে কবির এই বিশেষ দিনে তাকে আসলে শ্রদ্ধা করে তারা কিন্তু স্মরণ করছেন। এই ছিল আসলে সর্বশেষ অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ থেকে। অজিত, ধন্যবাদ আপনাকে। গোপনে জোগাড় করা হয় ইউনিফর্মের কাপড়, চুক্তি হয় 2 কোটি টাকায়। 30,000 ইউনিফর্ম তৈরির অর্ডার দেওয়া হয় চট্টগ্রামের একটি পোশাক কারখানায়। চলতি মাসে ডেলিভারি দেওয়ার কথা ছিল পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF-কে। তার আগেই অভিযান চালিয়ে 20,300 ইউনিফর্ম জব্দ এবং কারখানা মালিক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিয়ানমারের চলমান অস্থিরতার মধ্যে এমন ঘটনা বিশেষভাবে খতিয়ে দেখার তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। বান্দরবানে 2022 সাল থেকে সশস্ত্র সংগ্রাম শুরু করে KNF। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির কাছ থেকে অস্ত্র কিনে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত, চাঁদাবাজি ও অপহরণ করে মুক্তিপণ আদায় ও জঙ্গিদের প্রশিক্ষণের জন্য আস্তানা ভাড়া দেওয়ার অভিযোগ আছে সংগঠনটির বিরুদ্ধে। বড় অঙ্কের অর্থ জোগাড় ও অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করতে গেল বছর বান্দরবানের থানচির কৃষি ও সোনালী ব্যাংক থেকে টাকা লুট করে KNF সন্ত্রাসীরা। এদিকে চলতি বছরের মার্চে মংহাল হাসিন মারমা, গ্রা মংসহ বেশ কয়েকজন গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে 2 ব্যক্তির মাধ্যমে চট্টগ্রামের নয়াহাট এলাকায় রিংভো অ্যাপারেলস পোশাক কারখানার মালিক শাহিদুল ইসলামকে কুকিচিনের জন্য ইউনিফর্ম তৈরির অর্ডার দেয়, যা ডেলিভারি নেওয়ার কথা ছিল চলতি মাসেই। তবে তার আগেই কারখানাটিতে অভিযান চালায় পুলিশ। কারখানা ও গোডাউন থেকে জব্দ করা হয় 20,000-এর বেশি ইউনিফর্ম। এই ঘটনায় মামলা হয়েছে বায়েজিদ থানায়।
আমরা যেটুকু জানছি যে এখন এটা ইলিগাল, এটুকু শুনছি, আর যেহেতু আমরা এটা কিছু জানি না এ সম্বন্ধে। আমরা তো যদি জানতাম যে এটা ইলিগাল তাহলে তো আমরা এটা প্রোডাকশন করতাম না কোনো দিন। এটা পুলিশ এসেও যে ওনাদের আটকাইছিল, হ্যাঁ যা জিজ্ঞেস করে ওনাদেরই জিজ্ঞেস করছে। পার্ট টাইম অ্যাকাউন্টসটা দেখি, পার্ট টাইমে আসি, 1 ঘন্টা 2 ঘন্টা থাকে চলে যায়। ওই দিন আমি ছিলাম, আমাদের তো নিয়ে গেছে, ওনাকে ওই অ্যারেস্ট করে নিয়ে গেছে। 30,000 ইউনিফর্ম তৈরির জন্য চুক্তি হয় 2 কোটি টাকায়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পুলিশ। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কেএনএফের পোশাক উদ্ধারের ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিএমপির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। গেল সরকারের আমলে তাদের এই তৎপরতাকে বিচ্ছিন্ন ঘটনা বলা হতো। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ঘটনার পেছনে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় অংশ যখন আরাকান আর্মির দখলে, তখন কেএনএফের ইউনিফর্ম উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের দেশের সেনাবাহিনী একটা বার্তা পেতে পারে, সেটা হচ্ছে সে অঞ্চলে আমাদের নজরদারি বাড়াতে হবে এবং কুকি চেনের যেসব লোক এই ধরনের কাণ্ডকীর্তিতে জড়িত তাদের উপরে যথাযথ যেটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এদিকে পোশাক তৈরির অর্ডার দেয়ায় জড়িত কুকি চীনের সদস্য মংহালা সিন মার্মা গ্রা মংকে এখনও আটক করতে পারেনি পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ফ্রান্সে পর্দা নামলো ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। আর কানের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশের ছোট দৈর্ঘ্যের সিনেমা আলী। এবারের আসরে স্বর্ণপাম অর্জন করেছে ইরানের চলচ্চিত্র ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ৪০ গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। বাংলাদেশের জন্য এবারের কান উৎসব ছিল এক ঐতিহাসিক অর্জনের অধ্যায়। তরুণ নির্মাতা আদনান আল রাজিবের স্বল্প দৈর্ঘ্যের সিনেমা আলী পেয়েছে এই অনন্য সম্মান। যুদ্ধ পরবর্তী বাংলাদেশে একজন পথশিশুর জীবনের জটিলতা এবং স্বপ্নের চিত্র তুলে ধরেই নির্মাণ হয়েছিল এই সিনেমা। মূল প্রতিযোগিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এবারও মূল আকর্ষণ ছিল স্বর্ণপাম। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট ছবির জন্য এই পুরস্কার জেতেন ৬৪ বছর বয়সী ইরানি নির্মাতা জাফর পানাহি। তার হাতে স্বর্ণপাম তুলে দেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী ক্যাট ব্ল্যানচেট। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশো। টানা ২২ বছর পর কানে সশরীরে অংশ নেন জাফর পানাহি। চলচ্চিত্র নির্মাণের কারণে বেশ কয়েকবার গ্রেফতার হওয়া এই নির্মাতা সর্বশেষ ২০০৩ সালে উপস্থিত হয়েছিলেন এই উৎসবে। এছাড়া এবারের আসরে গ্রা প্রি জিতেছে ইয়ো ওয়াকিম থ্রিয়েরের সেন্টিমেন্টাল ভ্যালু। জুরি প্রাইজ পেয়েছে যৌথভাবে স্পেনের অলিভার লুক্সে পরিচালিত সিরেট ও জার্মানির মাশা শিলিনস্কি পরিচালিত সাউন্ড অফ ফলিং। ব্রাজিলের সিনেমা দ্য সিক্রেট এজেন্টের জন্য ওয়াগনার মোরা সেরা অভিনেতা ও ক্লেবার মেন্দোস্কা ফিলো সেরা পরিচালক হয়েছেন। দ্য লিটল সিস্টার ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ফরাসি তরুণী নাদিয়া মেলিতি। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।